আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সবাই? আশা করি সকল স্টুডেন্টগণ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো রয়েছে। সাথে আছি আমি মোহাম্মদ রবিউল আলম। ইউনিম্যাথ সলিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের টিউটোরিয়ালে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি নবম শ্রেণীর নতুন কারিকুলামের অধ্যায় 2 এর তাপমাত্রা ও আভ্যন্তরীণ শক্তি। আমরা ইতিপূর্বে তাপমাত্রা অধ্যায়ের অনেকগুলো ভিডিও আমরা পাবলিশ করেছি। সো তোমরা যদি মনে করো যে সেগুলো দেখা দরকার, অবশ্যই দেখা দরকার, মনে করার কিছু নেই। কারণ তুমি যত অ্যাডভান্স লেভেলে যাবে সেই ভিডিওগুলো, বেসিক লেভেলের ভিডিওগুলো তোমাকে দেখতে হবে ইনশাল্লাহ। তোমরা দেখে নিও। সো চলো, আজকের টপিকস হচ্ছে তাপমাত্রা ও আভ্যন্তরীণ শক্তি। এই দুটো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো আমরা তাপমাত্রা কি সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারপরও এই যে আভ্যন্তরীণ শক্তি সেটা বোঝার জন্য, যেহেতু এটার সাথে রিলেটেড, সেজন্য আবারও তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করতে হবে আমাদেরকে। সো তাপমাত্রা কি? আমরা জানি যে তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা, যা ওই বস্তু হতে অন্য বস্তুতে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে। কোনো একটা বস্তু কতটুকু ঠান্ডা অথবা গরম তা তাপমাত্রা দিয়ে কিন্তু বোঝা যায়। সো যদি বুঝে না থাকো তাহলে আমি একটু এভাবে এক্সপ্লেন করি যে তাপমাত্রা, ধরে নাও যে তোমার আজকের দিনের যেই তাপমাত্রা, আজকের দিনের তাপমাত্রা হতে পারে, আমি ধরে নিলাম যে আমি জানি না, তারপর আমি ধরে নিলাম যে আজকের দিনের তাপমাত্রা ছিল, যে ধরো এই জায়গাটাতে, যে কোনো একটা জায়গার কথা আমি চিন্তা করি, যে এই জায়গাটাতে আজকের দিনের তাপমাত্রা ছিল ধরো 35 ডিগ্রি সেলসিয়াস। 35 ডিগ্রি সেলসিয়াস ছিল আজকের এখানকার তাপমাত্রা। সো দেখো, এখানে যদি 35 থাকে তাহলে আরেকটা জায়গার কথা আমরা একটু যদি চিন্তা করি, যে এই জায়গাটাতে আমি ধরে নিলাম যে এখানে হচ্ছে তোমার 40 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস এখানে। সো দেখো, এখানে তুমি যতটুকু তাপ ফিল করবে, গরম ফিল করবে, এখানে কিন্তু তার চাইতেও বেশি গরম তুমি এখানে ফিল করবে। সো কেন করবে? যে এই জায়গায় এখানকার যে বায়বীয় অবস্থা রয়েছে, সূর্যের তাপে এই বায়ুমণ্ডলটা তোমার গরম হয়ে যে অবস্থায় থাকবে সেটা হচ্ছে তোমার 35 ডিগ্রি। আবার এখানকার যেই বায়ুমণ্ডলটা, এই বায়ুমণ্ডলটা তোমার গরম হয়ে এখানকার কন্ডিশনটা হয়ে থাকবে তোমার 40 ডিগ্রি সেলসিয়াস। সো দেখো, তুমি যখন এখানে আসবে তখন যেরকম তাপ ফিল করবে, এখানে কিন্তু সেরকম তাপ করবে না, এখানে আরো বেশি তাপ ফিল করবে। সো এখান থেকে তুমি কি বোঝা যাচ্ছ? যে এইটা কিন্তু এখানে যে বায়ুমণ্ডলটা রয়েছে, সো এটাও একটা পদার্থ, বায়বীয় পদার্থ। সো এই যে এখানকার যে বায়ুটা আছে, এই বায়ুটা এখন তোমার যেই অবস্থায় আছে সেইটা হচ্ছে তার তাপীয় অবস্থা। সে কি অবস্থায় আছে? সেই তাপীয় অবস্থাটা কি? সে তার 35 ডিগ্রি একটা তাপীয় অবস্থায় আছে, তার অবস্থাটা 35 ডিগ্রি। এখন এখানকার অবস্থাটা রয়েছে সে 40 ডিগ্রি তাপীয় অবস্থায় রয়েছে। তার অবস্থাটা হচ্ছে তাপীয়, মানে গরম হয়ে আছে। সো এখানে হচ্ছে 40 ডিগ্রি। সো এই অবস্থায় কিন্তু তুমি যদি এই জায়গাটাতে আসো, বেড়াতে আসো, তাহলে তোমার গরম বেশি লাগবে। কোথাকার চাইতে? এখানকার চাইতে তোমার গরম একটু বেশি লাগবে। সো দেখো, এটাই এখানে বলা হচ্ছে যে তাপমাত্রাটা কি? তাপের এখানে তুমি কেন, দেখো এই জায়গাটাতে কেন তুমি বেশি ফিল করবে? এর মাত্রার কারণে। এর যে অবস্থা, এই দুটার ভিতরে মাত্রা কিন্তু বেশি হবে এই জায়গাটাতে। আর এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে যে তাপমাত্রা হলো বস্তুর তাপীয় একটা অবস্থা, যা ওই বস্তু হতে অন্য বস্তুতে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে। যেমন আমি যে বললাম যে তুমি যদি এখানে আসো, তাহলে এখান থেকে কিন্তু তোমার গায়ে তোমার এখানে তাপের প্রবাহ আসবে, যার কারণে তুমি কিন্তু এখানে ফিল করতে পারবে যে এখানে গরম লাগছে।
আবার এখানকার চাইতে এখানে আরো বেশি গরম লাগবে, এই কারণেই যে এখানকার তাপের প্রবাহটা কিন্তু তোমার শরীরে রাখবে। তুমি একটু খেয়াল করে দেখো, তুমি যখন এসি থেকে বের হও, সরাসরি যখন তুমি এসি থেকে বের হয়ে তুমি খুব গরম একটা জায়গাতে যাও, প্রথম 2-3 মিনিট কিন্তু অত বেশি গরম তুমি ফিল করো না। তারপরে ধীরে ধীরে কিন্তু তোমার এখানে ফিল হচ্ছে যে এই জায়গাটাতে বাহিরে গরম আছে। সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে এখানকার যে তাপীয় অবস্থাটা, সেই তাপীয় অবস্থাটা হচ্ছে প্রচণ্ড গরম, আর এই গরমটা, এই তাপটা, এই তাপ শক্তিটা তোমার ভিতরে এখন প্রবাহ মানে চলতেছে, তোমার ভিতরে যাচ্ছে, প্রবাহ সৃষ্টি করে তোমার ভিতরে যাচ্ছে। এই কারণে তোমার এইটা হয় যে তাপ, এই কথাটা এখানে বলছে যে তাপীয় অবস্থা যা ওই বস্তু হতে অন্য বস্তুতে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে। কোনো একটা বস্তু কতটুকু ঠান্ডা বা গরম তা তাপমাত্রা দিয়ে বোঝা যায়। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তাপমাত্রা দিয়েই তুমি এটা বুঝতে পারবে যে ঠান্ডা কি গরম, কতটুকু ঠান্ডা অথবা কতটুকু গরম হলো। সো দেখো, এখন আমরা যদি একটা সংক্ষেপ এখানে টেনে নিয়ে আসি, সংক্ষেপটা কি হবে যে তাপমাত্রাটা হলো জাস্ট বস্তুর একটা তাপীয় একটা অবস্থা, আর কিছুই না। একটা তাপীয় অবস্থা মানে সে কোন মাত্রায় রয়েছে, সে কি গরম রয়েছে নাকি ঠান্ডা রয়েছে, এবং সেখানে গেলে কি তুমি ওই বস্তুটাতে যদি তুমি হাত রাখো অথবা তোমার শরীরে কোনো অংশ লাগে, তো সেখানে তুমি ফিল করবে সেটা কি বস্তুটা ঠান্ডা নাকি গরম। ঠিক ওই মাত্রাটাই হলো তোমার তাপের মাত্রা, তাপমাত্রা। আশা করি এটা ভালো করে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আগের ভিডিওগুলো ভালো করে দেখবা। যদি এটা বুঝে থাকো তাহলে এখানে দেখো, আমরা একটু সামনে বাড়ি। আমাদের টপিকস কি, যে তাপমাত্রার সাথে আভ্যন্তরীণ যে শক্তিটা রয়েছে, আভ্যন্তরীণ শক্তি কি। তো দেখো, আভ্যন্তরীণ শক্তি কি? বস্তুর মধ্যে অবস্থিত অণু পরমাণুর গতিশক্তি এবং এদের আন্তঃআণবিক বল অথবা বিভব শক্তির মোট পরিমাণকে বস্তুর আভ্যন্তরীণ শক্তি বলে। সো হয়তো বলতে পারো যে কিছুই বুঝতে পারিনি, মাথার উপর দিয়ে গেল। সো আমি আবার এখানে এই আমার শীটটা নিয়ে এখান থেকে আমি এক্সপ্লেন করি একটু। সো এখানে দেখো, তোমাকে বলছে বস্তুর মধ্যে অবস্থিত অণু পরমাণুর গতিশক্তি। সো আমরা আগের ভিডিওতে, আমি যখন প্রথম যে ভিডিওটা তাপমাত্রা চ্যাপ্টারের অধ্যায়ের যে প্রথম ভিডিওটা পাবলিশ করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে শুধু একটা ভিডিও যদি দেখো তুমি তাপমাত্রা অধ্যায়ের সব কিছু জেনে যাবে। সো আবারও এখানে একটু রিপিট করছি। সো ধরে নিলাম যে এটা একটা বস্তু, সো কঠিন পদার্থই, সলিড ম্যাটার আমি ধরে নিলাম। সো এখানে অনেক আমি ধরে নিলাম যে এখানে প্রচুর পরিমাণে এরকম প্রচুর পরিমাণ রয়েছে, কি অণু পরমাণু। সো পদার্থের ক্ষুদ্রতম কণাকে এখন বলা হয় কি, যে পরমাণু, এবং পরমাণুর ক্ষুদ্রতম কণাকে কি বলা হয়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এবং এর পরেও কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলেছে, যেগুলো আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক। হ্যাঁ, তোমরা এগুলো সামনের ক্লাসগুলোতে দেখবে ইনশাল্লাহ। সো দেখো, বলছে যে এই যে বস্তুর মধ্যে এই যে অণু অথবা পরমাণুগুলো যে রয়েছে, তাদের যেই গতিশক্তি রয়েছে এবং বিভব শক্তি রয়েছে, এই দুটোটার যে পরিমাণ, এটা হচ্ছে তোমার আভ্যন্তরীণ শক্তি। সো এটা যদি এই কথাটা বোঝার জন্য আমি তোমাকে এখানে একটা অণু পরমাণু দিয়ে আমি এখানে বুঝাই। তো এইটা ধরে নিলাম যে একটা পরমাণু, আর এইটা আর একটা পরমাণু। সো দেখো, আমরা যে এখানে এই জায়গাটাতে দেখেছি যে অণু পরমাণু, সো এই অণু পরমাণুগুলোকে আমি জুম করে ধরো এখানে লিখলাম, ড্র করলাম, জুম করলাম। সো ধরো এইটা একটা গ্যাপ মেনটেন করছে, গ্যাপ মেনটেন করে রাখছে, যে এই গ্যাপের চাইতে আর কাছাকাছি ওরা আসে না, যে এতটুকুই থাকে, এটার কাছাকাছি আসে না। এটার কি কারণে আসে না? এটা তার যেই ইন্টার মলিকুলার মানে আন্তঃআণবিক যেই শক্তি, এই শক্তিটা বজায় রাখে এতটুকু একটা গ্যাপ রেখে। এটা কি রকম ভাবে রাখে সেটা একটু দেখো। যে আমরা দেখি যে আমরা যে কোনো একটা পদার্থের ভিতরে কিন্তু এই জিনিসটা চিন্তা করতেছি, যে কোনো একটা এই যে পদার্থের ভিতরে। তা আমি এক টুকরো
কঠিন পদার্থ এখানে চিন্তা করে নিচ্ছি। সো এই পদার্থটার ভিতরেই আভ্যন্তরীণ কি শক্তি, আভ্যন্তরীণ শক্তিটা মানে হচ্ছে এই অণুগুলোর গতিশক্তি এবং বিভব শক্তির রেজাল্ট। সো বিভব শক্তিটা আমরা প্রথমে আলাপ করি। আমরা জানি যে কোনো পদার্থের ভিতরে অণুপরমাণুগুলো কি গতিশীল অবস্থায় রয়েছে, ছোটাছুটি করে সবসময় এলোমেলোভাবে। তো ছোটাছুটি যেহেতু করে তাহলে তার ভিতরে গতিশক্তি রয়েছে। সো গতিশক্তিটা আমরা সবাই বুঝতে পারবো এটা, বাট বিভব শক্তিটা কিন্তু আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আর সেটা করার জন্য দেখো আমি এই জিনিসটা দেখাচ্ছি, যে দেখো এখানে আছে, এটাতে আছে প্রোটন এবং অন্য একটা কলম নেই ব্ল্যাক কালার, এটাতে আছে প্রোটন এবং নিউট্রন আছে এখানে। তো এখানেও কিন্তু প্রোটন এবং নিউট্রন আছে। বাহিরে কি আছে? ইলেকট্রন আছে, বাহিরে আছে ইলেকট্রন। সো ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ এবং প্রোটনটা হচ্ছে পজিটিভ, আর নিউট্রন হচ্ছে নিউট্রাল। সো এখানে দেখো কি ঘটতেছে, এখানে ঘটে যে এই যে প্রোটন এবং প্রোটন, এটা কি দুটোই কিন্তু পজিটিভ, মানে ধনাত্মক। সো এটা কিন্তু সমধর্মী। আমরা কি জানি যে সমধর্মী যদি হয় তাহলে পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে না, তারা বিকর্ষণ করে দূরে সরে যাবে। আর যদি সেটা হয় তোমার পজিটিভ এবং তার সাথে হচ্ছে নেগেটিভ, তাহলে প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, তাই এই পরমাণুর প্রোটন ওই পরমাণুর ইলেকট্রনকে কি করবে? এটা কিন্তু বিপরীত ধর্মী। সো বিপরীত ধর্মী মানে কি? যে পজিটিভ এবং নেগেটিভ। আমরা জানি কি বিপরীত ধর্মী হচ্ছে যে পরস্পরকে সবসময় আকর্ষণ করবে, এটা কিন্তু বিকর্ষণ করবে না। সো একদিকে দেখুন যে এই জায়গাটাতে আকর্ষণ করছে এবং এই জায়গাতে বিকর্ষণ করছে। সো এই যে আকর্ষণ বিকর্ষণের, আবার দেখুন এই যে এই নেগেটিভ এরাও কিন্তু পরস্পরকে বিকর্ষণ করছে, আকর্ষণ কিন্তু করবে না। বাট ইলেকট্রন প্রোটন, আবার এইটার ইলেকট্রন এইটার প্রোটন, দুটোই কিন্তু দুটোর দিকে তোমার আকর্ষণ এবং বিকর্ষণ রয়েছে। এবং এই যে আকর্ষণ আর বিকর্ষণ এর একটা কম্বাইন্ড রেজাল্ট হচ্ছে যে এরা দূরে সরে যায় না, আবার কাছে আসে না, এবং নির্দিষ্ট যেই স্থিতিশক্তিটা এখানে তৈরি করে ওই স্থিতিশক্তির কারণেই কিন্তু এরা এই যে এতটুকু গ্যাপ এখানে মেনটেন করে চলে, এই গ্যাপটা। তার মানে একটা পদার্থের ভিতরে তোমার অণু পরমাণুগুলো যে একটা নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে চলে, যে এর ভিতরে কাছাকাছি আসে না, বাট যখন ছোটাছুটি করে তখন তারা দূরে যায়। বাট কাছে যখন আসে একটা নির্দিষ্ট দূরত্ব এসে আর কাছে আসতে পারে না। কারণ এটা কি কারণে? এটা এই যে তার স্ট্রাকচারাল যেই নমুনাটা, এই স্ট্রাকচারটা, এই গঠনটার কারণে সে এখানে একটা, আমি একটু আগে যেটা এক্সপ্লেন করেছি সেই কারণে আকর্ষণ বিকর্ষণ, এই যে সেই কারণে এখানে একটা স্থিতিশীল শক্তি ওনারা মেনটেন করে, যেটার নাম হচ্ছে পটেনশিয়াল এনার্জি, ইংরেজিতে পটেনশিয়াল এনার্জি। এটা হচ্ছে ইংরেজি নাম এবং তার বাংলা নাম হচ্ছে, আপনাদের বইয়ে রয়েছে, বিভব শক্তি। তো আবার যদি বলেন যে স্যার বিভব কি বুঝলাম না, পটেনশিয়ালও বুঝলাম না, এখন বলবো আমি এটাকে স্থিতি শক্তি। তাহলে স্থিতি কি? তাহলে স্থিতি মানে স্থির থাকে, জমা করে রাখে। তাহলে স্থিতি শক্তি এই যদি বলি, তাহলে আপনারা ব্যাংকে টাকা জমা রাখেন, সেটা কি বলেন? স্থিতি রাখেন, জমা রাখেন। সো জমাকৃত শক্তি। তাহলে এই যে জমাকৃত, সেটার আরেক নাম কি? ব্যাংকে কি করেন? ডিপোজিট করেন, টাকা ডিপোজিট করেন। সো এই যে ডিপোজিট মানে সেটা স্থিতি রাখেন, সঞ্চয় রাখেন। এরাও অণুপরমাণুগুলো নিজেদের ভিতরে এই শক্তিটা আপনার স্থিতিশীল রাখে, বিভব হিসেবে রাখে। এখন এরা চাইলে গতি বাড়াতে পারে, গতি বাড়াবে কেন? যে এর ভিতর যখন আপনি এনার্জি অ্যাপ্লাই করবেন, ধরুন এনার্জি কি? হোয়াট ইজ এনার্জি? এনার্জি একটা তাপ, একটা এনার্জি। সো আপনি ধরুন এই যে এখানে একটা তাজাল্লি দিয়ে আপনি এটার যে কোনো এক অংশে তাপ দিতে থাকেন, এখান থেকে যদি এই তাপটা দিতে থাকেন, এখান থেকে তাপ যাচ্ছে, তাহলে আপনি এনার্জি দিচ্ছেন এখানে। সো এখানকার যে পরমাণুটা, এখানকার যে অণুপরমাণুটা, এরা যখন এই এনার্জিটা পাবে তখন পাশের যেই অণুপরমাণু রয়েছে তাকে কিন্তু উনি
নক করবে। সো এই নক করাটা হলো কি যে এদের ছোটাছুটি বাড়বে, একটা আরেকটার কাছে যাবে, ছোটাছুটি বাড়বে। এই ছোটাছুটির কারণে সেখানে একটা গতিশক্তি তৈরি হয়। সো নর্মালি কিন্তু ওনারা একজন আরেকজনের কাছাকাছি থেকে ছোটাছুটি করে, সেখানেও কিন্তু এই যে গতিশক্তিটা রয়েছে, এই ছোটাছুটিটা এখানে করে। বাট এই যে ছোটাছুটিটা, এটাকে বলা হয় আপনার গতিশক্তি। এটার আরেক নাম হচ্ছে আপনার কাইনেটিক এনার্জি। সো দেখুন যে আপনি যদি টোটাল এনার্জিটা চিন্তা করেন, যে টোটালি যে এনার্জিটা, এই এনার্জিটাকে আপনি ধরুন এটা একটা এনার্জি, টোটাল এনার্জি, এটাকে আপনি হিসেবে চিন্তা করুন। তাহলে এখন আপনার এই যে এর ভিতরে যেই আভ্যন্তরীণ মানে এর ভিতরের যে শক্তিটা, এই আভ্যন্তরীণ শক্তিটা কিসের উপর ডিপেন্ড করলো, যে ওই যে প্রথমে সংজ্ঞা দিয়েছি যে বস্তুর মধ্যে অবস্থিত কি যে অণু পরমাণুর গতিশক্তি এবং এদের আন্তঃআণবিক বল অথবা বিভব শক্তির মোট পরিমাণ। সো দেখুন যে আমি এখন যে বিভব শক্তি লিখি, বিভব শক্তি কোনটা, ওই যে এখানে পেয়েছিলাম যে এই জায়গাটাতে পটেনশিয়াল এনার্জি, স্থিতি শক্তি যেটা, সেটা হচ্ছে আপনার বিভব শক্তি। সো আপনি বিভবটা লেখেন, আর এইটাকে আপনার প্রকাশ করা হয় ইউপি দ্বারা। তার মানে ইউপি মানে পটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি। আমি বাংলাটাও নিচে লিখে দিচ্ছি, বিভব মানে টোটাল এনার্জি, টোটাল শক্তি মানে হচ্ছে একটা পদার্থের ভিতরে টোটাল শক্তি মানে হচ্ছে বিভব শক্তি। আর সেটাকে প্রকাশ করলেন কি দিয়ে, ইউপি দিয়ে, প্লাস বড় করে লিখি ইউকে। তার মানে কে মানে কাইনেটিক মানে গতি। সো ইউকে মানে হচ্ছে টোটাল গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি। তো এটা হচ্ছে আপনার প্লাস গতি শক্তি। আর এই টোটালটা মিলেই আপনার টোটাল এনার্জি। আর এই টোটাল এনার্জিটাই কোথায় থাকবে, এই যে এই বস্তুর ভিতরে। আর এই বস্তুর ভিতরে এই এনার্জিটাকে, টোটাল এনার্জিটাকে বলা হয় আভ্যন্তরীণ শক্তি। সো এটা একটা জিনিস জেনে গেলেন। এর ভিতরে আরেকটা জিনিস হয়তো লুকায়িত রেখে দিয়েছি, যে এদের ভিতরে এই যে বিভব শক্তিটাই কিন্তু আবার এটাকে আপনি আন্তঃআণবিক বল বলতে পারেন। যে আন্তঃআণবিক বল, আন্ত মানে ভিতরে, আণবিক মানে অণুগুলোর ভিতরে, সো বল মানে তো বল। সো আন্তঃআণবিক বল, ভিতরের যে অণুগুলো রয়েছে সেই অণুগুলোর ভিতরে আপনার একটা আকর্ষণ বল, আর সেই আকর্ষণ বলটাই হচ্ছে আপনার বিভব শক্তি। আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা। সো দেখুন আমি একটু যদি সাজিয়ে এখানে বলি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, যে উপরোক্ত সংজ্ঞাটা থেকে আপনি কি বলতে পারেন, যে আভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি, এটা কি হতে পারে, দুই ধরনের হতে পারে, দুই ধরনের শক্তির যোগফল হতে পারে। এটা একটু আগে আমি এখনই আগের স্লাইড দেখিয়েছি। সেটা কি অণুগুলোর গতিশক্তি কাইনেটিক এনার্জি এবং আন্তঃআণবিক শক্তি অথবা ইন্টারমলিকিউলার এনার্জি। সো এর আরেক নাম হচ্ছে আপনার, এইটার আরেক নামে হচ্ছে আপনার পটেনশিয়াল এনার্জি মানে আন্তঃআণবিক বল যেটা বলেছি, সেটার নামই হচ্ছে আপনার বিভব শক্তি, অথবা সেটার নাম হচ্ছে পটেনশিয়াল এনার্জি, অথবা আরেক নামে বলতে পারেন আপনি ডিপোজিটেড এনার্জি। সো আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছেন। সো এটাকে যদি আরেকটু আপনি সামারাইজ করেন, তাহলে কি দাঁড়াচ্ছে, মোট আভ্যন্তরীণ শক্তি, যেটা আমি এখনই আপনাকে এই জায়গাটাতে দেখিয়েছি, এটা জাস্ট এই কথাটাই আমরা এখানে সাজিয়ে লিখছি। দেখুন যে মোট আভ্যন্তরীণ শক্তি ই মানে এনার্জি, তাহলে এটা সমান কি দাঁড়াচ্ছে, গতিশক্তি প্লাস বিভব শক্তি। সো গতিশক্তির নাম ইংরেজিতে কাইনেটিক এনার্জি, আর বিভব শক্তির নাম ইংরেজিতে পটেনশিয়াল এনার্জি। এটাকে যদি আপনি সূত্র আকারে লিখেন, তাহলে ই সমান ইউপি প্লাস ইউকে। বিভিন্নজন বিভিন্নভাবে লিখে, বাট এটা কিন্তু আপনাদের বইয়েও এইরকমভাবেই ইঙ্গিত দেওয়া রয়েছে। সো ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করি আপনারা তাপমাত্রা ও আভ্যন্তরীণ শক্তি নিয়ে আপনাদের যে কনফিউশনগুলো থাকবে সেগুলো আপনি এখান থেকে জেনে নেবেন ইনশাল্লাহ। যদি আপনি ভালোভাবে বুঝতে না পারেন, ভিডিওটা বারবার দেখবেন, আর তাও যদি বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ।
সো দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো করে লেখাপড়া করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, ইন ফিউচার যে কোনো ধরনের নতুন টিউটোরিয়ালের নোটিফিকেশন যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।